হ্যালো আমার প্রিয় বন্ধুরা। বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি মজার গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে। আপনার পাইপ দিয়ে পানি পড়বে এবং আপনি হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা গল্পটি শুরু করি। সূর্য ডুবু ডুবু ধরণীতে সন্ধ্যা নেমে এসেছে। চারদিকে সন্ধ্যার হলদেটে আলো। নদীর আঁকাবাঁকা গতিময় পথ। মাথার উপর দিয়ে এক ঝাঁক পাখি সারিবদ্ধভাবে উড়ে যাচ্ছে। এমন ঢেউ খেলানো সেই সারি যেন শিল্পীর আঁকা আকাশের বুকে নিখুঁত কোনো নৈসর্গিক দৃশ্য, যা কেবল ছোটবেলার বইয়ের পাতায় দেখা যায়। আয়ান ভাইয়া আমায় একটা নদীর পাড়ে নিয়ে এসেছেন। পরিবেশটা খুব সুন্দর। নদীটির এক পাশে একটা কৃষ্ণচূড়া ফুলের গাছ। সবুজ ঝিরিঝিরি পাতার মাঝে লাল টকটকে কৃষ্ণচূড়া কি যে অপূর্ব লাগছে, চোখে না দেখলে বিশ্বাস করবেন না। আমি আর ভাইয়া পাশাপাশি বসে নদীর জলে পা ডুবিবে বসে আছি। মাঝে মাঝে নদীর পানিগুলো পা দিয়ে উপরে ছিটিয়ে দিচ্ছি। নিজে নিজে হাসছি। আয়ান ভাইয়া মুগ্ধ হয়ে তাকিয়ে আছেন। উত্তরে স্নিগ্ধ বাতাস ছেড়েছে, চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। খুব বিরক্ত লাগছে চুলগুলো। আমার বিরক্তকর চাহনি দেখে উনি আমার চুলগুলো সযত্নে কানের পাশে দিয়ে দিল। আমরা দুজন মিলে নদীর পাড়ে ঘাসের উপর খালি পায়ে হাত ধরে হাঁটছি। এই অনুভূতিগুলো সুন্দর, এই যে প্রিয় মানুষের হাত ধরে নদীর পাড়ে পা ডুবাচ্ছি, হাত ধরে হাঁটছি। ইচ্ছে করছে সময়টা থমকে যাক। সত্যি যদি এমনটা হতো খুব ভালো হতো। রাত হলো, বাসায় যেতে হবে, চলো। আয়ান, না আর একটু থাকি প্লিজ। জায়গাটা আমার খুব ভালো লেগেছে। অন্য আর একদিন নিয়ে আসব। আজকে বাসায় চলো, তোমার দিন পরীক্ষা পড়তে হবে, ভুলে গেছ। বাসায় রুমে এসে আমি থপ করে সোফায় বসে পড়লাম। উনি তো আমায় আজকে অনেক সুন্দর সময় উপহার দিলেন। আমারও ওনাকে কিছু দেওয়া উচিত। অনেক ভেবে উনি আমার থেকে কালকে যেটা চেয়েছিলেন সেটা দিব। উনি আমায় কত ভালোবাসেন। আমার উপর ওনার অধিকার আছে। আমি একটা কালো জর্জেট শাড়ি নিয়ে অন্য রুমে গেলাম। আমি তেমন শাড়ি পরতে পারি না। কোনো মতো অনেক কষ্ট করে পরেছি, যদিও ভালো হয়নি। আলমারি খুলে ট্রাউজার আর গেঞ্জি নিয়ে ওয়াশরুমে প্রবেশ করলেন। কিছুক্ষণ পর কালো ট্রাউজার আর সাদা গেঞ্জি পরে এলেন। আমার বিপরীত পাশের সোফায় বসলেন। উনি আমায় খেয়াল করেননি। উনি পায়ের উপর পা তুলে বসলেন। কপাল টানটান করে আমার দিকে তাকালেন। আমি যে হাতের উপর হাত রেখে কাচের চুড়িগুলো বাজাচ্ছি তাতে নুপুরের লিনঝিন শব্দ হচ্ছে। কালো জর্জেট শাড়িতে শরীরের প্রায় অংশ আবছা দেখা যাচ্ছে। উনি সেদিকে খেয়াল রেখে বললেন, আচ্ছা তারপর বলো, বাহিরে থেকে এসে কি আমায় মেরে ফেলার ধান্দা করেছ? আমি কেন আপনাকে মারতে যাব? তাহলে এত সেজেছ, শাড়ি পরেছ? উনি নেশা ধরানো দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। ওইভাবে তাকিয়ে থাকতে দেখে বললাম, কি দেখছেন? দেখছি না, ভাবছি। কি? এই যে কখন পাগল টাগল হয়ে যাব। কেন? বউ সারাক্ষণ মুগ্ধ করে চলেছে। শাড়ি পরে সেজে বসে থাকলে পাগল না হলেও অন্যায় হবে। পাম দিচ্ছেন কেন? উনি চট করে আমার পাশে এসে বসে আমায় জড়িয়ে ধরে বললেন, এত যে সেজেছ আমি তো পাগল হয়ে যাচ্ছি। কাছেও ধরা দিবে না তাহলে এভাবে সামনে না আসতে। আরও একটু শক্ত করে জড়িয়ে ধরে বললেন, তুমি কি আজ আমার হবে? মায়া ধরানো চোখে তাকে কাছে পাওয়ার আকুল নেশা, নেশা সেটা আয়নের চোখে দেখতে পাচ্ছে। আভা মাথা নিচু করল। আমি কি তোমার নিশ্চুপ থাকাকে সম্মতি ধরে নিব নাকি মুখে বলবে? সব কথা মুখে বলতে হবে কেন? আমি আজ সেজে আপনার কাছে এসেছি, তারপরেও বলতে হবে। আপনি বুঝেন না বলে লজ্জায় আভা মাথা নিচু করল। আয়ান যা বোঝার বুঝল। আভাকে চট করে কোলে তুলে নিল। আভাকে বিছানায় শুয়ে দিয়ে নিজের সমস্ত ভার আভার উপর ছেড়ে দিল। আয়ান আভার পুরো মুখে পাগলের মতো চুমো দিচ্ছে। আয়ানের প্রতিটা ছোঁয়ায় আভা শিউরে উঠছে। আয়ানের উন্মাদ ভালোবাসায় আভা সায় দিচ্ছে। দুজন ভালোবাসার মানুষ একে অপরের সাথে মিশে গেল। এই চাঁদনি রাত ওদের ভালোবাসার সাক্ষী হয়ে রইল। ভোরবেলা আমার ঘুম ভেঙে গেল। মনে হচ্ছে কেউ আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। চোখ খুলে দেখি আয়ান ভাইয়া ওনার বাহুডোরে আমায় জড়িয়ে রেখে ঘুমিয়ে আছেন। কি স্নিগ্ধ সুন্দর দেখাচ্ছে ওনাকে। কি দরকার এত সুন্দর হওয়ার? বাহিরে বাহির হলে শুধু মেয়েরা তাকিয়ে থাকে। ওনার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করতেছে একটা চুমো দিয়ে দেই। যেই ভাবা সেই কাজ, টুপ করে গালে একটা চুমো দিলাম। ওনার বাহুডোর থেকে বাহির হতে চাচ্ছি কিন্তু পারছি, উনি ছাড়ছেন না।
অনেক কষ্টে টেনেটুনে ছাড়িয়ে নিয়ে গোসল করতে গেলাম। গোসল করে একটা প্রিন্টের শাড়ি পরেছি। উনি এখনো ঘুমোচ্ছে। আমি আমার পরীক্ষা কালকে পড়তে বসার কথা থাকলেও পড়া হলো না, তাই সকালে বই নিয়ে বেলকুনিতে টুলের উপর বসলাম। বাহিরে সূর্য এখনো ওঠেনি, একটু আধার আছেই। 10 মিনিটের মধ্যে সূর্য উঠবে বলে মনে হচ্ছে। বই নিয়ে পড়ছি। একটু পর সূর্য উঠল। এই দৃশ্যটা দারুণ। বেলকুনি থেকে বাহিরের রাস্তার সাইডটা দেখা যায়, অনেকে হাঁটতে বাহির হয়েছে। আমি আমার পড়ায় মনোযোগ দিলাম। পরীক্ষা পাস করতে হবে, নয়তো আয়ান ভাইয়া আমাকে কাঁচায় চিবিয়ে খাবেন। ভোর 5টা থেকে পড়ছি, এখন বাজে 7টা। একটু পর পিছন থেকে কেউ কোলে তুলে নিল। এই ছোঁয়াটা আমার চেনা, যা কালকেও উপলব্ধি করেছি। মাথা ঘুরে তাকিয়ে দেখি আয়ান ভাইয়া আমায় কোলে নিয়ে হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছে। আরে কোলে নিয়েছেন কেন? নামান। ভয় পাচ্ছ নাকি যদি রাতের মতো বেডে নিয়ে যাই বলে চোখ মারলেন? ছি, আপনি কি অসভ্য! এসব মনে করে দিয়ে আমায় লজ্জায় ফেলাতে চাচ্ছেন? আমাকে নামিয়ে দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে বলল, ওরে আমার লজ্জাবতী বউ রে, কালকের পরও এত লজ্জা আসে কিভাবে? আপনি জানেন না লজ্জা হলো নারীর ভূষণ? আচ্ছা, জানতাম না তো। এবার থেকে তাহলে তোমায় এরও বেশি করে লজ্জা দিতে হবে। তুমি কি জানো লজ্জা রাঙ্গা মুখে তোমায় কতটা সুন্দর লাগে? ইচ্ছে করে খেয়ে ফেলি। আমি কি খাওয়ার জিনিস যে খেয়ে ফেলবেন? তুমি হচ্ছ চকলেটের মতো, দেখলেই খেতে ইচ্ছে করে বলে আয়ান গোসল করতে গেল। আভা নিচে নামলো, ওর আম্মুকে বলল, কি করবল আম্মু বলো তো? বড় আম্মুকে বললে কিছু করতেই দেয় না। আমার রাগ ওঠাস না তোর? না পরীক্ষা আবার এসেছিস? বড় আম্মু, আমি এখন এ বাড়ির বউ, তাই কিছু কাজ তো করতে দেও। এ আসছে বাড়ির বউ হতে? তুই আমাদের মেয়ে ছিলি আর মেয়েই থাকবি। মুখ বাঁকা করে রান্নাঘর থেকে বাহির হয়ে আসলাম। আবির ভাইয়া আর নিশি আপুও নেই। ওহ, আপনাদের বলাই হয়নি। কালকে রাতে বাসায় ফিরে শুনি আবির ভাইয়া আর নিশি আপু চলে গেছে। আবির ভাইয়ার কোনো এক আত্মীয় মারা গেছে, তাই। নয়তো ওদের 2 দিন থাকার কথা ছিল। কেটে গেছে কয়েক মাস। আমার পরীক্ষা ও শেষ কবেই। টেস্ট পরীক্ষা দিয়েছি কোনো মতো, এখন শুধু ফাইনাল পরীক্ষা বাকি 3 মাস। বিকেলে সোফায় বসে টিভি দেখছি আর চিপস খাচ্ছি। কি বাচ্চাদের মতো কার্টুন দেখছো? রিমোট দেও। রিমটা কেড়ে নিয়ে উনি ক্রিকেট খেলায় দিলেন। আমার তো রাগ উঠল, আমি কার্টুন দেখতে ভালোবাসি। আমিও রিমটা নিয়ে টিভি অফ করে দিলাম। কি হলো, অফ করে দিলে কেন? আপনি আমায় কার্টুন দেখতে দিলেন না, তাই আমিও আপনাকে খেলা দেখতে দিব। এক পয়ারে ঝগড়া লেগে গেলাম। এই চুপ কর, তোরা এত বড় হলি, বিয়ে হলো, তবু তোদের ঝগড়া লেগে আছে। বড় আম্মু, আমার কোনো দোষ নেই। সব দোষ তোমার ছেলের। উনি আমার কার্টুন দেখতে দিলেন না। কার্টুন দেখতে আসছে, আর কয়দিন পর নিজের বাচ্চা হবে, তখন মনে মনে বাচ্চাদের সাথে কার্টুন দেখা নিয়ে ঝগড়া লাগবে। মোটেও না আপনার মতো সবাই ঝগড়ুটে নাকি। আমার বেবিরা অনেক ভালো হবে। এত কথার মাঝে খেয়াল নেই বড় আম্মু আছেন। আয়ান, আবার চুপ কর। আর শোনো, এবার তাহলে একটা বাচ্চা নিয়েই নেও, এত পরিকল্পনা না করে। বড় আম্মু চলে গেল। আমি ওনাকে বললাম, কি দরকার ছিল বাচ্চার কথা বলার? বড় আম্মু কি ভাবল? তাতে আমার কি, আর একদিন তো বাচ্চা নিতেই হবে। সন্ধ্যায় আবির ভাইয়া ফোন করে জানালো নিশি আপু প্রেগন্যান্ট। বাড়ির সবাই খুশি। আমরা রাতে আবির ভাইয়াদের বাসায় যাব। রাতে আবির ভাইয়াদের বাসায় যাচ্ছি। আব্বু আর বড় আব্বু মিষ্টি কিনতে গেল। আমরা আগেই নেমে গেলাম। ভিতরে গিয়েই নিশি আপুকে জড়িয়ে ধরলাম। আপু আপু, আমি অনেক খুশি। আমি খালাম্নি হব। আমার তো আনন্দে নাচতে ইচ্ছে করতেছে। বাচ্চাটা আমায় খালাম্নি ডাকবে। বললেই হলো, বাচ্চা তোমায় মামি ডাকবে। মামার বউ মামি না, আমি আগে ওর খালাম্নি, তারপর মামি। আচ্ছা শোনো ভাইয়া, বাচ্চা আগে আসুক, তারপর ওর যা ডাকতে ভালো লাগবে তাই ডাকবে। আনোয়ার খান আর মনোয়ার খান মিষ্টি নিয়ে হাজির হলেন। একই বিয়াই এত মিষ্টি কেন এনেছেন? আবিরের মা। আরে বিয়াইন, আমার মেয়ে মা হবে, এই খুশিতে পুরো পড়া মিষ্টি খাওয়াতে হবে। আপনি এগুলো সবাইকে নিয়ে দিবেন। আমি কি আসব? শরীফ ভাইয়া আসুন। আয়ান যাইয়া, আবির ভাইয়া আর শরীফ ভাইয়া একসাথে হলেন। কংগ্রাচুলেশন আবির, এত তাড়াতাড়ি বাবা হয়ে গেলে। বাসর রাত থেকে প্যান করে রেখেছিলে নাকি বলেই চোখ টিপি দিলেন। চুপ করো, আয়ান আছে। যতই হোক ওর বোন, লজ্জা লাগতেই পারে, তাই না সালা বাবু? আমি তোর সালা হই কিভাবে? আমি নিশির বড় ছো ভাইয়া ডাকবি, একটু ভাব নিয়ে বলল আয়ান।
সালা তোরে ভাইয়া ডাকবো, বসে থাক। ওনারা তিনজন মিলে হাসাহাসি করছে। সবাই নিশি আপুকে জিজ্ঞেস করতেছে কেমন লাগছে, কি খেতে ইচ্ছে করছে। 1 মাস সবে, তাতেই সবার এত মাতামাতি। ওদের বাচ্চা আসলেও নিশ্চয়ই সবাই এত মাতামাতি করবে। ভাবনার মাঝে নিশি আপু বলল, দেখ আভাইয়েরা এখনই এমন করছে, আরও দিন পরে আছে। আমাকে আজকে থেকে খাইয়ে মোটা করবে মনে হচ্ছে। আরে আপু, এই সময় বেশি করে খাওয়া উচিত। আভা তুই ও ওদের দলে হলি, যাও তোমাদের সাথে কথা নেই। আরে আপু রাগ করো না, সবাই তোমার ভালো চায়। রাতে আবির ভাইয়াদের বাসায় না খেয়ে আসতে দিবে না। সবাই খেয়ে বাসায় আসার জন্য রেডি। বড়রা সবাই বাসা থেকে বাহিরে গেল। আমি, নিশি আপু, আয়ান ভাইয়া, আবির ভাইয়া আর শরীফ ভাইয়া শুধু নিচে আছি। আয়ান ভাইয়ার পাশে আমি দাঁড়িয়ে আছি। আবির ভাইয়া সবার সামনে আয়ান ভাইয়াকে বলল, দোস্ত আমি তো বাবা হব আর আমার ছেলে হবে, দেখে নিস। এবার তোর পালা বাবা হওয়ার। আর তোর কিন্তু মেয়ে হবে। তোর মেয়ে আর আমার ছেলের বিয়ে দিয়ে দোস্ত ভাইরা থেকে বিয়াই হব, কি বলিস? আজকে থেকে কাজে লেগে পড়। আমি তো লজ্জায় শেষ, সবার সামনে এসব বলছে। আয়ান ভাইয়া আবিরকে বলল, তোর লজ্জা নেই? এখানে নিশি আছে, ওর সামনে বলছিস? ও তো আমার বোন। আচ্ছা আর বলবো মা। নিশি আপু আর আবির ভাইয়াকে বলে বাসায় আসছি। আসার আগে আবির ভাইয়া কি আয়ান ভাইয়াকে আবার টেনে নিয়ে গেল। কি রে, আবার টেনে নিয়ে আসলি কেন? বাসায় যাব, ছাড়। আরে শোনো, আমি যেই কথাটা বললাম শুনিস। আমি কিন্তু সিরিয়াসলি বলেছি। আচ্ছা যা, তোর পাগলামি গেল না। 2 দিন পর বাচ্চার বাবা হবি। হ্যাঁ, আর তুই মামা হবি, তারপর বাবা। ওরা কি বলল শুনতে পেলাম না। চলো, আব্বুরা আমাদের জন্য অপেক্ষা করছে। সবাই বাসায় চলে আসলাম।